২০২৫ সালে মুক্তি হওয়া 'ইলেভেন' একটা রোমাঞ্চকর তেলুগু ক্রাইম সাসপেন্স থ্রিলার। গল্পটি চলে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারকে ঘিরে, যার টার্গেট শুধুমাত্র যমজ ভাই-বোন। সে প্রতিবার খুনের পর ভিকটিমদের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়, যাতে কোনো প্রমাণ না থাকে। শহরের মানুষজন আতঙ্কে কাঁপতে থাকে। পুলিশ কেসের তদন্তে নামে, কিন্তু যত তারা এগোয়, রহস্য আরও গভীর হয়। এভাবে মোট ১১ জন যমজকে খুন হয়, কিন্তু খুনির কোনো হদিশ মেলে না। যে চমকপ্রদ বিষয় হলো, শেষ পর্যন্ত কে খুনি তা বোঝা প্রায় অসম্ভব। 'ইলেভেন' এমন একটি গল্প যা আপনার চিন্তাধারাকে পুরো বদলে দেবে। চলো সময় নষ্ট না করে শুরু করি এই মুভির বাংলা গল্প। নিস্তব্ধ রাত। একটি কালো গাড়ি ধীরে ধীরে একটা নির্জন জঙ্গলের মধ্যে এসে থামে। গাড়ি থেকে একজন অজানা লোক নামে। সে গাড়ির ডিকি খুলে একটা লাশ বের করে। টানতে টানতে লাশটিকে একটু দূরে নিয়ে যায়। এরপর সে লাশের ওপর পেট্রোল ঢালে এবং আগুন ধরিয়ে দেয়। সেখান থেকে চলে যায়। পরদিন সকালে খবরে বলা হয়, চেন্নাই শহরের এক প্রান্তে একটা অজ্ঞাত ব্যক্তির পোড়াদেহ উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনাস্থলে ফরেনসিক টিম পাঠিয়েছে। এবার দেখানো হয় এমজি ফাইন্যান্স নামের একটা অফিস। প্রতিদিনের মতো সেখানে কাজকর্ম চলছে। হঠাৎ একটা লাল রঙের গাড়ি অফিসের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে ৪-৫ জন লোক মুখে মাস্ক পরা দুষ্কৃতী নেমে আসে। তারা খুব দ্রুত অফিসে ঢুকে পড়ে। একজন সিকিউরিটি বন্দুক দেখিয়ে ভিতরে নিয়ে যায়। অফিসের কাস্টমাররা ভয়ে চুপ করে যায়। দলের একজন ম্যানেজারের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে লকার রুমে নিয়ে যায়। দলের নেতা বলে, কেউ উত্তেজিত হবেন না, আমাদের কাজ হয়ে গেলেই চলে যাব। কেউ চালাকি করলেই তার প্রাণ যাবে। এমজে ফাইন্যান্স একটা ঋণদাতা প্রতিষ্ঠান, তাই লকারে প্রচুর সোনা মজুদ ছিল। ৩ জন দুষ্কৃতী লকার থেকে ব্যাগে করে সোনা ভরতে থাকে। দলের নেতা বাইরে থেকে পরিস্থিতি সামাল দিচ্ছিল। একসময় ওই দলের নেতা এক কাস্টমারের গয়না ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন সিকিউরিটি সাহস করে তার উপর ঝাঁপিয়ে পড়ে। অনেক ধস্তাধস্তির পর দুষ্কৃতী সেই সিকিউরিটিকে গুলি করে মেরে ফেলে। তারপর সোনা নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এরপর দেখা যায় এসিপি অরবিন্দ নামের এক অফিসার একটা জায়গাতে বসে চা খাচ্ছে। হঠাৎ তার ফোনে একটা কল আসে। না বলেই তিনি গাড়ি নিয়ে নির্জন গ্যারেজে চলে যান। দেখা যায় সেই দুষ্কৃতীদের গাড়ি সেখানে দাঁড়িয়ে আছে। অরবিন্দ গ্যারেজে ঢুকে দেখে দুষ্কৃতীরা ভিতরে পার্টি করছে। মিউজিক বাজছে, আনন্দে মেতেছে সবাই। তিনি ধীরে ধীরে তাদের সামনে গিয়ে চেয়ারে বসে পড়েন এবং বলেন, এভাবে তাকিয়ে আছো কেন? ভূত দেখেছ নাকি? বুঝতে পারছো না কিভাবে তোমাকে খুঁজে বের করলাম? এরপর গল্প ফ্ল্যাশব্যাকে যায়। এসবি অরবিন্দ তার টিমের সঙ্গে মিটিং করছিল। তিনি বলছিলেন, এই দুষ্কৃতীরা বারবার ফাইন্যান্স কোম্পানিগুলিকে টার্গেট করছে। আমাদের তদন্তে জানা গেছে এরা মাত্র ১০ মিনিটে পুরো অপারেশন শেষ করে ফেলে। আমি সিদ্ধান্ত নিয়েছি লকারের সোনার গহনায় জিপিএস চিপ বসানো হবে, যাতে সহজে তাদের ট্র্যাক করা যায়। বর্তমান বিশ্বে দুষ্কৃতীরা যখন এইসব কথা জানতে পারে, তখন তারা রেগে গিয়ে অরবিন্দের ওপর হামলা করে। কিন্তু অরবিন্দ একে একে তাদের সহজেই কাবু করে ফেলে। এরপর পুলিশের অন্য টিমে এসে হাজির হয়। দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয় এবং সব সোনা উদ্ধার করা হয়। এবার দেখা যায় এসিপি অরবিন্দ পুলিশ কমিশনারের অফিসে এসেছে। কমিশনার তাকে নার্কোটিক্স ডিপার্টমেন্টে যোগ দিতে বলেন। এর কিছুক্ষণ পর আরেক এসপি রঞ্জিত অফিসে আসেন। কমিশনার তাকে একটা সিরিয়াল কিলিং কেসের দায়িত্ব দেন। তিনি বলেন, একই ধরনের পদ্ধতিতে শহরে ২টি খুন হয়েছে। লাশগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। দ্রুত তদন্ত শুরু করো। এরপর ২ জন অফিসার আলাদা আলাদা কেসে ব্যস্ত হয়ে পড়েন। অরবিন্দ অবৈধ অ্যালোপ্যাথিক ঔষধ তদন্তের চক্রে নিয়ে পড়েন। অন্যদিকে এসিপি রঞ্জিত কিছুই খুঁজে পাচ্ছেন না। অথচ শহরে একের পর এক খুন হচ্ছে। ফরেনসিক ডাক্তারের মতে সব লাশের মাথার গাছ থেকে গুলি চালানো হয়েছে, কিন্তু তার বাইরে আর কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। অরবিন্দ এক সন্দেহভাজনকে অনুসরণ করে তো চক্রের আস্তানায় পৌঁছান এবং তাদের অবৈধ ঔষধ সহ হাতে নাতে ধরে ফেলেন। এক ল্যাব ডাক্তারের মতে ওই ঔষধ কেউ একসাথে ৪-৫টা খেলেই ১০ মিনিটের মধ্যে ব্রেন ডেড হয়ে যাবে। খুবই বিপজ্জনক। এদিকে রঞ্জিত কেসের কোনো অগ্রগতি নেই। কমিশনার তাকে ধমক দিয়ে বলেন, এটাই শেষ সুযোগ, এবার না পারলে কেসটা অন্য কাউকে দিতে হবে। মিডিয়ার চাপ ও প্রশ্নে রঞ্জিত খুব বিরক্ত হয়ে পড়েন। তিনি সাংবাদিককে এড়িয়ে সোজা অফিসে ঢুকে যান। এক গভীর রাতে হঠাৎ এক ফোন পেয়ে রঞ্জিত দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। হাইওয়েতে তিনি দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ একটি ব্যারিকেড দেখে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দুর্ঘটনার শিকার হন। পরদিন খবরে আসে সিরিয়াল কিলিং কেসের তদন্তকারী অফিসার এসিপি রঞ্জিত সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। খবর শোনার পর কমিশনার এসপি অরবিন্দকে ডেকে পাঠান। তিনি বলেন, তুমি তো শুনেছ রঞ্জিতের দুর্ঘটনার কথা। এই কেস এখন তোমার হাতে দিচ্ছি। ডিজিপি স্যার প্রচণ্ড চাপ দিচ্ছেন। কেসটা দ্রুত ক্লোজ করতে হবে। উনি একজন সাইকোপ্যাথ এবং খুব বুদ্ধিমান। সে কোনো ক্লু রেখে যায় না। এই কেসে তোমাকে সাহায্য করবে সাব ইন্সপেক্টর মনোহর। অরবিন্দ কেসের দায়িত্ব নেন এবং মনোহরকে সঙ্গে নিয়ে ক্রাইম স্পটগুলো পরিদর্শন করেন। ফরেনসিক রিপোর্ট এবং কেস ফাইল দেখে তিনি বলেন, এখন বুঝতে পারছি কেন রঞ্জিত স্যার কেসটা সমাধান করতে পারেননি। এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট, সিসিটিভি ফুটেজ বা চুলের একটা টুকরোও নেই।
খুনি সব নিখুঁতভাবে বডিগুলো শহরের নির্জন এলাকায় ফেলে যাচ্ছে। অরবিন্দ মনোহরকে জিজ্ঞেস করেন, তোমার খুনিকে নিয়ে কি ধারণা? মনোহর উত্তর দেয়, স্যার, এখন পর্যন্ত ৬টা খুন হয়েছে, সবই একই প্যাটার্নে। আমার মনে হয় খুনি একজন সাইকো, তবে খুব বুদ্ধিমান, মাথা ঠান্ডা রেখে কাজ করছে। পরদিন সকালবেলা এসিপি অরবিন্দ অফিসে যাওয়ার পথে হঠাৎ গাড়ি খারাপ হয়ে যায়। তিনি লিফটের জন্য রাস্তা তাকাতে থাকেন। এমন সময় দূর থেকে একটা কালো গাড়ি আসতে দেখে তিনি ইশারা করেন। গাড়িটি থামে। শীশে নামতেই দেখা যায় এক মেয়ে ড্রাইভিং সিটে বসে আছে। তার নাম সঞ্জনা। সে অরবিন্দকে দেখে মিষ্টি করে হেসে বলে, তুমি স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিলে কেন? উঠে পড়ো। অরবিন্দ গম্ভীরভাবে বলে, ভাবিনি তুমি হবে। সঞ্জনা হাসি মুখে জবাব দেয়, আমি থামলাম কারণ তুমি ছিলে, অন্য কেউ হলে থামতাম না। অরবিন্দ কিছু না বলে গাড়িটি উঠে পড়ে। সঞ্জনা তাকে অফিসে পৌঁছে দেওয়ার জন্য রওনা দেয়। এখান থেকে গল্পটা ৮ মাস পিছনে চলে যায়। সঞ্জনা একদিন একটা রেস্টুরেন্টে যায় এক ছেলের সঙ্গে দেখা করতে। বিয়ের জন্য তার পরিবার ওই ছেলেকে পছন্দ করেছে। তার মা ফোন করে জানায় ছেলেটার নাম পৃথিবী, আর সে ধূসর জামা পরে থাকবে। সঞ্জনা রেস্টুরেন্টে ঢুকে এক টেবিলে বসে থাকা এক ছেলেকে দেখে ভাবে এটা নিশ্চয়ই পৃথিবী। সে ছেলেটিকে বলে, হ্যালো পৃথিবী। কিন্তু ছেলেটি বলে, তুমি ভুল করছো, আমি পৃথিবী নই। এই ছেলেটি ছিল এসিপ অরবিন্দ। প্রথম দেখাতেই সঞ্জনার মন পড়ে যায় অরবিন্দের ওপর। সে সরাসরি জিজ্ঞাসা করে, আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, তোমার কি বিয়ে হয়েছে? ঠিক তখনই কিছু গুন্ডা এসে অরবিন্দের ওপর হামলা চালায়। অরবিন্দ এক হাতে সবাইকে হারিয়ে দেয়। তারপর ফাইলটা নিয়ে সঞ্জনার দিকে একবার তাকিয়ে চুপচাপ চলে যায়। এরপর থেকে সঞ্জনা অরবিন্দকে ফলো করতে থাকে। সে ওর উপর পাগলের মতো ভালোবাসা বয়ে বেড়ায়, কিন্তু অরবিন্দ তাকে পাত্তা দিত না। পরদিন সকালবেলা অরবিন্দ হাসপাতালে যায় এসিপি রঞ্জিতকে দেখতে। রঞ্জিত এখনও কোমায় আছেন। অরবিন্দ রঞ্জিতের স্ত্রীর কাছে তার অবস্থান কথা জানতে চান। তিনি বলেন, হেড ইনজুরির কারণে এখনও কোমায় আছেন, তবে ডাক্তাররা বলেছেন ওনার ভালো হয়ে ওঠার ভালো সম্ভাবনা আছে। অরবিন্দ জিজ্ঞাসা করে, স্যারের কাছে কি কোনো নোটস বা ডায়েরি ছিল? থাকলে আমার কাজে লাগবে। তবে রঞ্জিতের স্ত্রী জানান, এসব বিষয় তিনি কিছুই জানেন না। রাতের দৃশ্য, মুষলধারে বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট ফাঁকা। এক যাত্রী এক বাস স্টপে বসে মোবাইল ঘাঁটছে। হঠাৎ কালো রঙের সেই গাড়িটা থেমে যায় তার সামনে। গাড়ি থেকে এক মুখোশ পরা সাইকোপ্যাথ খুনি বের হয়। ট্রিক দিয়ে আঘাত করে যাত্রীকে অজ্ঞান করে ফেলে এবং তাকে তুলে নিয়ে চলে যায়। পরদিন সকালবেলা একটা পুরনো ফ্যাক্টরিতে একটা লাশ পাওয়া যায়। একই আগের স্টাইলে খুন। এসিপি অরবিন্দ ঘটনাস্থলে পৌঁছান। ফরেনসিক টিম খোঁজ খবর নিচ্ছে, কিন্তু কোনো ক্লু মিলছে না। অরবিন্দ মনোহরকে নির্দেশ দেয়, ফর্মালিটি শেষ করে জায়গাটা ক্লিয়ার করো। মিডিয়া চারপাশে ভিড় করে আছে, নানা প্রশ্ন ছুড়ে দেয়, কিন্তু অরবিন্দ শুধু বলে, খুনিকে খুব শীঘ্রই ধরা হবে। মর্গে লাশ পরীক্ষা করা হয়। ডাক্তার জানায় মাথার কাছ থেকে গুলি করা হয়েছে। বয়স আনুমানিক ৩০ বছর। তবে এবার একটা নতুন ক্লু পাওয়া গেছে, ডান পায়ে একটা আঙ্কেল শার্টের মেটাল প্লেট। ডাক্তার বলেন, এই প্লেটটা প্রায় ৪-৫ মাস আগে বসানো হয়েছে। এটা কোনো বিশেষজ্ঞ অর্থোপেডিক ডাক্তার চিনতে পারবে। অরবিন্দ একজন অর্থোপেডিক ডাক্তারের কাছে যান এবং প্লেটটি দেখান। ডাক্তার বলেন, আমি একটু সময় পেলে বলতে পারবো কোন কোন পেশেন্টকে এই প্লেট বসানো হয়েছে। অরবিন্দ বলেন, আমার হাতে বেশি সময় নেই, আগামীকালকে রিপোর্ট চাই। হাসপাতাল থেকে বেরোনোর সময় অরবিন্দ দেখে তার সহকারী মনোহর ওই হাসপাতালের একটা রুম থেকে বেরিয়ে আসছে। অরবিন্দ সন্দেহ করে ওই রুমে ঢোকে। ভিতরে এক ডাক্তারকে পরিচয় দিয়ে জানতে চায় মনোহর কেন এসেছিল। ডাক্তার জানান, মনোহরের হার্টের সমস্যা, তাকে খুব দ্রুত হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে, তা না হলে বিপদ হতে পারে। পরদিন সকালে অর্থোপেডিক ডাক্তার একটা লিস্ট পাঠান। অরবিন্দ ওই লিস্ট থেকে ৩০ বছর বয়সী সকল পেশেন্টকে আলাদা করে মার্ক করেন এবং একে একে তাদের সঙ্গে দেখা করা শুরু করেন। ৭ম নম্বর পেশেন্ট সুধাকর। অরবিন্দ সুধাকরের বাসায় যান। জিজ্ঞাসা করেন, আপনি কি সাম্প্রতিককালে কোনো সার্জারি করেছেন? সুধাকর বলেন, হ্যাঁ স্যার, ৬ মাস আগে অ্যাক্সিডেন্টে পড়ে পায়ে ছোট্ট একটা সার্জারি করতে হয়েছে। সে তার পায়ে অপারেশন করা অংশ দেখায়। সুধাকর জিজ্ঞাসা করে, আপনারা হঠাৎ এসব প্রশ্ন কেন করছেন? অরবিন্দ বলে, না, এটা সাধারণ ইনকোয়ারি। তারপর অরবিন্দ এক গ্লাস জল চাই। এই সময় সে ঘরে চারপাশটা তাকায়। একপাশে প্যারালাইসিস অবস্থায় একজন বৃদ্ধ শুয়ে আছে। একটা খোলা ডায়েরিতে চোখ পড়ে তার। ঠিক তখনই সুধাকর খুব তাড়াতাড়ি জল নিয়ে আসে। অরবিন্দ জল খেয়ে ধীরে ধীরে বাসা থেকে বেরিয়ে যায়, কিন্তু তার মনে সন্দেহের বীজ রোপিত হয়। বাইরে সে একটা সিগারেট ধরিয়েছিল অরবিন্দ। ঠিক তখনই তার মোবাইলে একটা ফোন আসে। ফোনটা করেছিল সঞ্জনা। সে বলে, আমরা প্রথম যেদিন রেস্টুরেন্টে দেখা করেছিলাম সেখানে আজ রাতে একটু আসবে প্লিজ, আমি অনেক সমস্যায় আছি। রাতে ঠিক সময় অরবিন্দ সে রেস্টুরেন্টে পৌঁছায়। সেখানে সঞ্জনা আগে থেকেই একটা টেবিলে বসেছিল। অরবিন্দ বসে জিজ্ঞাসা করে, এবার বলো কি সমস্যা হয়েছে? সঞ্জনা হঠাৎ একদম অন্য কথা বলে, তুমি সবসময় এত রাগী কেন? আজ আমি তোমার একটা সত্য কথা বলতে চাই।
আমি লাভ অ্যাট ফার্স্ট সাইটে বিশ্বাস করতাম না। কিন্তু যেদিন তোমাকে ১ম দেখলাম, সেদিন থেকেই তোমাকে ভালোবাসি। আমি চাই আমার বাকি জীবনটা তোমার সঙ্গে কাটাতে। এ বলে সে একটা আংটি বের করে অরবিন্দকে প্রপোজ করে। "তুমি কি আমাকে বিয়ে করবে?" অরবিন্দ অবাক হয়ে বলে, "তুমি আমার নাম আর চাকরি ছাড়া আমার সম্পর্কে আর কি জানো? এটা ভালোবাসা না, এটা আবেগ। আর আমি এখন অনেক কেস নিয়ে মানসিক চাপে আছি। দয়া করে আমার সময় নষ্ট করো না।" রঞ্জনার চোখে জল চলে আসে। সে বলে, "আমি প্রপোজ করলাম বলে তুমি আমাকে এইভাবে ইগনোর করছো। একটা মেয়ে যদি তার সত্যিকারের অনুভূতি প্রকাশ করে, তাহলে সে খারাপ হয়ে যায় না। একদিন তুমি বুঝবে, আমি সত্যি ভালোবেসেছিলাম তোমায়।" এই বলে কাঁদতে সে রেস্টুরেন্ট থেকে চলে যায় আর অরবিন্দ চুপচাপ বসে থাকে সেখানে। পরের দিন সকালবেলা, সকালে আবার একটা জ্বলন্ত মৃতদেহ পাওয়া যায়। কিছুই খুঁজে পাওয়া যায় না। অরবিন্দ হতাশ হয়ে জিজ্ঞাসা করে, "কোনো মিসিং কেস রিপোর্ট হয়েছে?" সহকারী অফিসার বলে, "না স্যার।" তখন একজন অফিসার চুপি বলে, "স্যার, ওই ভিক্ষুকটার কথা বলি।" অরবিন্দ তখন বলে, "খোলাখুলি বলো, কি হয়েছে?" অফিসার জানায়, ২ দিন আগে এক ভিক্ষুক থানায় এসেছিল। সে বলেছিল একজন মেয়েকে কিডন্যাপ হতে দেখেছে, কিন্তু ঠিকমতো বলতে না পারায় তাকে পাগল ভেবে তাড়িয়ে দেওয়া হয়েছে। অরবিন্দ সঙ্গে ওই ভিক্ষুকের কাছে যায়। ভিক্ষুক বলে, সেদিন ছিল অন্ধকার, বৃষ্টি ভেজা রাত। একটা মেয়ে বাস থেকে নেমে বাসার দিকে যাচ্ছিল, ছাতা মাথায়, ফোনে কথা বলতে। হঠাৎ এক কালো গাড়ি এসে থামে। একজন মাস্ক পরা লোক ইলেকট্রিক ছড়ি দিয়ে মেয়েটিকে অজ্ঞান করে তুলে নিয়ে যায়। আমি তখন বাস স্টপেই ছিলাম। অরবিন্দ জিজ্ঞাসা করে, "তুমি কি আগে মেয়েটিকে দেখেছিলে?" ভিক্ষুক বলে, "হ্যাঁ, প্রায় স্কুটিতে যাতায়াত করত।" মনোহর জানায়, পুরো এলাকা খুঁজে দেখা হয়েছে, কিন্তু কোথাও কোনো সিসিটিভি নেই। বাস স্ট্যান্ডের ক্যামেরাও ভাঙা ছিল। অরবিন্দ ভাবে, যে মেয়ে রোজ স্কুটিতে যাতায়াত করত সে সেদিন বাসে উঠেছিল কেন? মনোহর বলে, হয়তো স্কুটি সার্ভিসে দিয়েছিল। অরবিন্দ বলে, তাহলে আশেপাশে সব বাইক রিপেয়ার সেন্টার খোঁজ নিতে হবে। একটা গ্যারেজে ওই মেয়ের স্কুটি পাওয়া যায়। কাগজপত্রের ভিতর থেকে তার ঠিকানা পাওয়া যায়। পুলিশ ওই মেয়ের বাসায় যায়। দরজা খোলে এক মেয়ে। পুলিশ জিজ্ঞাসা করে, বাড়িতে আর কেউ আছে? মেয়েটি বলে, না, বাবা মা অন্য শহরে গেছে। কনস্টেবল তাকে দেখে চিনে ফেলে। আপনি গতকাল থানায় এসেছিলেন কুকুর হারানোর অভিযোগ দিতে। কুকুর পেয়েছেন? মেয়েটি বলে, না স্যার। অফিসার জিজ্ঞেস করে, শুক্রবার রাতে আপনি কোথায় ছিলেন? মেয়েটি বলে, আমি বাসাতেই ছিলাম। কিন্তু অফিসারের মনে হয় মেয়েটি কিছু লুকাচ্ছে। সে মনোহরকে বলে, বাড়িটা ভালোভাবে সার্চ করো। হঠাৎ মনোহর ভিতর থেকে জোরে ডাক দেয়, স্যার, একবার ভিতরে আসুন। অরবিন্দ ঘরে ঢুকে যায়। অরবিন্দ ঘরে ঢুকে যা দেখে তাতে একবারে হতবাক হয়ে যায়। বেডরুমের দেয়ালে বড় একটা ছবি টাঙানো আছে। ছবিটা দেখা যায় দুটো মেয়ে, দেখতে একেবারে একরকম, মানে তারা যমজ বোন। পাশে আরেকটি গ্রুপ ফটো, যেখানে আরও ১১ জোড়া যমজ ভাই বোনের ছবি। ছবির নিচে লেখা ছিল, টুইন বার্ডস স্কুল। অরবিন্দ মনে পড়ে যায়, এই ছবিটা সে আগে কোথাও দেখেছে। কিছুক্ষণ ভাবার পর মনে পড়ে, সুধাকরের বাড়িতে। সঙ্গে সে সুধাকরকে থানায় ডেকে আনে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। অরবিন্দ বলে, সত্যি কথা না বললে আমি জোর করে বের করব। সুধাকর তখন বলে, আমি সব বলছি স্যার। আমার নাম আসলে সুধাকর নয়, সুরেন্দ্র। সুধাকর আমার যমজ ভাই। আমরা দুজনে একসাথে একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করতাম। গত মাসের ২৩ তারিখে রাতে ভাইয়ের কাছ থেকে একটা মেসেজ পাই, আমার কাজ এখনো শেষ হয়নি, তুমি ঘুমাও, আমি দেরি করব। আমি ভেবেছিলাম সব ঠিক আছে, তাই ঘুমিয়ে পড়ি। কিন্তু সকালে দেখি সে এখনো ফেরেনি। চিন্তায় পড়ে যাই। তখন একটা ভিডিও কল আসে একটা অজানা নম্বর থেকে। ভিডিও কলে দেখি কেউ একজন মাস্ক পরে সুধাকরকে বন্দুক ঠেকিয়ে রেখেছে। লোকটা হুঁশিয়ারি দেয়, পুলিশকে জানালে ভাইকে আর জীবিত পাবে না। একই ধরনের ঘটনা ঘটে মীরা নামের ওই মেয়ের সাথেও। মীরা যমজ বোনকে ওই একই মাস্ক পরা লোক কিডন্যাপ করেছিল। মীরা পুলিশ স্টেশনে রিপোর্ট করতে গেলে সেখানে তার কাছে একটা ফোন আসে। অপর প্রান্ত থেকে শোনা যায়, আমি জানি তুমি এখন কোথায় আছো। মনে রাখো, আমার কথা না শুনলে তোমার বোন মারা যাবে। তখন মীরা ভয়ে রিপোর্ট না করেই ফিরে আসে। এরপর একদিন তাকে ফোন করে একটা নির্দিষ্ট জায়গায় যেতে বলা হয়। সেখানে গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। চোখ খুলে দেখে সে একটা ফাঁকা বিল্ডিংয়ে রয়েছে। পাশে রাখা মোবাইলে ভিডিও কল আসে। দেখা যায় তার বোনকে পানিতে চুবিয়ে রাখা হচ্ছে। ওই লোকটা বলে, তোমার বোনকে বাঁচাতে চাইলে সামনে ঘরে ঢুকো। মীরা ঘরে ঢুকে দেখে একজন মানুষ চেয়ারে বাঁধা, মুখ ও শরীর ঢাকা, সামনে একটা টেবিলে বন্দুক রাখা। ভিডিও কলে বলা হয়, তোমার বোনকে বাঁচাতে চাইলে ওই লোকটাকে গুলি করতে হবে। কাউন্টডাউন শুরু হয়। মীরা ভয়ে বন্দুক তুলে গুলি চালায়। এরপর আর কিছু মনে ছিল না তার। পুনরায় জ্ঞান ফিরলে সে নিজেকে আবার সেই জায়গাতে পড়ে থাকতে দেখে। কিছুক্ষণ পর তার মোবাইলে কল আসে। সেখানে দেখা যায় গুলি করার দৃশ্যটি রেকর্ড করা হয়েছে। তারপর দেখা যায় মাস্ক পরা লোকটি আসে এবং চেয়ারে বাঁধা মৃতদেহটির মুখ খুলে দেখা যায় সে আর কেউ নয়, মীরার নিজের যমজ বোন। নিজের হাতেই সে বোনকে খুন করেছে। তারপর হুমকি আসে,
পুলিশকে কিছু বললে ওই ভিডিও ভাইরাল করে দেবে। তাই সে এবং সুরেন্দ্র চুপ ছিল। এরপর অরবিন্দ সুরেন্দ্র এবং তারাকে একসঙ্গে বসে জেরা করে। সে প্রশ্ন করে, তোমরা কি একে অপরকে চেনো? দুজনের পুরনো গ্রুপ ফটো দেখে চিনতে পারে তারা ছোটবেলাকার ক্লাসমেট। স্যার বলে, তাহলে এই ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র রয়েছে। গ্রুপ ফটো দেখে অরবিন্দ জিজ্ঞাসা করে, তোমাদের সন্দেহ হয় কারোর ওপর? সুরেন্দ্র একই সঙ্গে একটা ফটো দেখিয়ে বলে, ও হতে পারে এটা বেঞ্জামিন করেছে। তখন মনোহর তারার মোবাইলে একটা ছবি দেখায় অরবিন্দকে। সেখানে দেখা যায় সানজানা এবং তারা মীরা একসাথে রয়েছে। অরবিন্দ জিজ্ঞাসা করে, তুমি এই মেয়েটাকে চেনো? বলে, হ্যাঁ স্যার চিনি, ওর নাম সঞ্জনা, ও আমার ক্লাসমেট ছিল। এই কথা শুনে অরবিন্দ অবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে সঞ্জনাকে ফোন করে, কিন্তু ফোন বন্ধ আসে। তখন সে তারাকে জিজ্ঞাসা করে, সঞ্জনার ঠিকানা জানো? তারা উত্তর দেয়, ঠিকঠাক বলতে পারবো না, তবে শুনেছি বসন্তনগরে থাকে। জিজ্ঞাসাবাদ শেষ হলে অরবিন্দ তাদের দুজনকেই চলে যেতে বলে। এরপর মনোহর বলে, স্যার, তারা সত্যি বলছে না মিথ্যা বলছে সেটা বুঝতে হলে আমাদের স্কুলে গিয়ে খোঁজ নিতে হবে। আমার মনে হচ্ছে আগের ৬ জন ভিকটিম ওদের ক্লাসমেট ছিল। অরবিন্দ বলে, তুমি ঠিক বলেছ, এটা আমাদের একমাত্র সূত্র, আমাদের পুরো সত্যটা জানতে হবে। এরপর তারা খোঁজ নিয়ে জানতে পারে স্কুলটা এখন বন্ধ, তাই তারা প্রিন্সিপালের বাসায় যায়। সেখানে গিয়ে অরবিন্দ প্রিন্সিপালকে পরিচয় দিয়ে বলে, গত ১ বছরে চেন্নাই ৮টা খুন হয়েছে, সবগুলোই সিরিয়াল কিলিং, আর সব ভিকটিম একই স্কুলের, একই ব্যাচের ছাত্র ছিল। আমার ধারণা খুনি তাদের কোনো ক্লাসমেট, তার নাম হলো। হঠাৎ প্রিন্সিপাল ওর কথা কেড়ে নিয়ে বলে, তার নাম কি বেঞ্জামিন? গল্পটা ২৩ বছর আগের এক স্মৃতির পথে ফিরে যায়। প্রিন্সিপাল বলছিল, আমি এবং আমার স্বামী একসঙ্গে একটা স্কুল শুরু করেছিলাম। সেই সময় আমরা শুধু শিক্ষার প্রতি ভালোবাসা থেকে স্কুলটি খুলেছিলাম। শুরুটা ছিল ছোট্ট, কিন্তু ২ বছর পর হঠাৎ একটা ঘটনা আমাদের স্কুলের পরিচিতি বাড়িয়ে দেয়। সে বছর একসঙ্গে ৬ জোড়া যমজ শিশু আমাদের স্কুলে ভর্তি হয়। এই ঘটনা সবার নজরে আসে এবং স্কুলের রেজাল্টও খুব ভালো হতে থাকে। একের পর এক ছাত্রছাত্রী ভালো ফল করে নাম করে ফেলে গোটা চেন্নাই শহরে। আমার স্বামী ভাবল, যদি স্কুলের এত নাম হচ্ছে, তাহলে একটা শুধু শিক্ষা নয়, এক ধরনের ব্যবসা হতে পারে। তখন সে একটা নতুন পরিকল্পনা করে। নিয়ম চালু হয়, যমজ ভর্তি হলে একজনের সঙ্গে একজন ফ্রি, অর্থাৎ এক সন্তানের টিউশন ফ্রিতে ২ ভাই বোন পড়াশোনা করতে পারবে। ফলে অনেক অভিভাবক তাদের যমজ সন্তানদের আমাদের স্কুলে ভর্তি করতে শুরু করে। ধীরে ধীরে আমাদের স্কুলের নাম হয় টুইন বার্ডস স্কুল। এরপর একবার চেন্নাইতে অনুষ্ঠিত একটা দাবা প্রতিযোগিতায় আমরা অংশ নিতে যাই। সেখানে প্রথমবার দেখা হয় বেঞ্জামিন নামের এক অসাধারণ প্রতিভাবান ছেলের সঙ্গে। সে দাবা খেলায় প্রথম হয়েছিল। তখনই জানতে পারি সে একজন যমজ ভাইয়ের একজন। তার ভাইয়ের নাম ফ্রান্সিস। আমার স্বামীর মাথায় তখন একটা চিন্তা আসে, যদি এমন একজন প্রতিভাবান ছেলেকে আমাদের স্কুলে আনা যায়, তাহলে স্কুলের প্রচার আরও বাড়বে। সে সিদ্ধান্ত নেয় বেঞ্জামিনের অভিভাবকদের সঙ্গে দেখা করে তাদের ছেলেদের আমাদের স্কুলে ভর্তি করাবে। কিন্তু সেখানে গিয়ে জানা যায় একটি দুঃখজনক সত্য, বেঞ্জামিন এবং ফ্রান্সিসের বাবা মা কয়েক মাস আগেই একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন তারা রাস্তার পাশে ছোট্ট একটা ঘরে থাকে এবং একটা সরকারি স্কুলে পড়ে। আমরা তখন অনেক বোঝানোর পর এবং সব রকম দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অবশেষে ওদেরকে আমাদের স্কুলে নিয়ে আসি। স্কুলে আসার পর ওরা অন্য বাচ্চাদের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এবং খুবই হাসি খুশি এবং খুশি মনে সময় কাটাতো। ফ্রান্সিস ছিল পড়াশোনায় খুব ভালো, আর বেঞ্জামিন ছিল দাবা খেলায় চ্যাম্পিয়ন। তারা ধীরে ধীরে শিক্ষকদের প্রিয় ছাত্র হয়ে ওঠে। শিক্ষকরা তখন অন্য ছাত্রদের শেখাতে চাইতো। তখন বেঞ্জামিন আর ফ্রান্সিসকে উদাহরণ হিসেবে দেখাতো, যে অন্য ছাত্ররা একটু একটু করে ঈর্ষা করতে শুরু করে। ফ্রান্সিস একটু কম কথা বলতো আর মেন্টালি একটু সমস্যা ছিল, তাই বাকি ছাত্রগুলো তাকে ডিস্টার্ব করা শুরু করে। একদিন ফ্রান্সিস একা বসে কান্না করছে। বেঞ্জামিন জিজ্ঞাসা করে, কি হয়েছে? ফ্রান্সিস তখন বলে, ক্লাসে সবাই আমাকে পাগল বলছে। তখন বেঞ্জামিন ক্লাসের সবার সঙ্গে এই বিষয়ে প্রতিবাদ করলে তাদের মধ্যে একটা ঝগড়া হয়ে যায়। যেহেতু ঝগড়া বেঞ্জামিন শুরু করেছিল, তাই প্রিন্সিপাল তাকে সাজা দিয়েছিল। সামনে বড় দাবা প্রতিযোগিতা আসছিল, তাই বেঞ্জামিনকে রেডি করার জন্য প্রিন্সিপাল তার সঙ্গে দাবা খেলছিল। প্রিন্সিপাল নিজে ন্যাশনাল দাবা প্লেয়ার ছিল। প্রতিদিন স্কুল শেষে প্রিন্সিপাল তার সঙ্গে দাবা প্র্যাকটিস করত। একদিন খেলা চলাকালীন প্রিন্সিপাল বলে, দিনের দিন তোমার খেলার কনসেন্ট্রেট নষ্ট হচ্ছে, এইভাবে করলে তুমি প্রথম রাউন্ডে হেরে যাবে, স্কুলের মান সম্মান নষ্ট হবে, তুমি ভালোভাবে প্র্যাকটিস করছো না। তখন বেঞ্জামিন বলে, ম্যাডাম আমার সঙ্গে আর একটা খেলা খেলুন। খেলা শুরু হয়। শুরুর দিকে প্রিন্সিপাল হাসি মুখে খেলছিল, কিন্তু ধীরে ধীরে তার মুখে টেনশন চলে আসে। তার খেলার এক পর্যায়ে বেঞ্জামিন জিতে যায়। বর্তমান সময়ে প্রিন্সিপাল বলছিল,
ওইদিন আমি তার খেলার কৌশল দেখছি। সাধারণত আমাদের কাছে প্ল্যান এ এবং প্ল্যান বি থাকে। কিন্তু বেঞ্জামিন একাই ছিল, যার কাছে প্ল্যান এ, প্ল্যান বি, এমনকি প্ল্যান সিও ছিল। সে ৩ টি প্ল্যান একসঙ্গে নিয়ে খেলছিল। খেলার সময় আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু খেলা শেষে উপলব্ধি করি। প্রিন্সিপাল বলে, "তাহলে তুমি প্রতিদিন আমার সঙ্গে হাঁটছিলে কেন?" বেঞ্জামিন নরম স্বরে বলে, "আপনি বলেছিলেন, তুমি যখন আমার সঙ্গে থাকবে আমাকে মা ভাববে। কেউ কি তার মাকে হারাতে পারে? একজন মায়ের সবসময় জেতা উচিত। আমি কি আপনাকে একবার মা বলে ডাকতে পারি?" এই কথা শুনে প্রিন্সিপাল অনেক নার্ভাস হয়ে যায়। চোখের জল ছলছল করে। হঠাৎ কারেন্ট চলে যায়। বেঞ্জামিন এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে দেয় সোজা ফ্রান্সিসের কাছে। দেখা যায় ফ্রান্সিস অন্ধকারে কাঁদছে। প্রিন্সিপাল বলে, "আমি সেদিনই জানতে পারি যে ফ্রান্সিস ছোট থেকেই অন্ধকারকে ভয় পায়। তাছাড়া তার মানসিক সমস্যাও একটু ছিল।" তারপর দাবা প্রতিযোগিতার দিন আসে। বেঞ্জামিন ফ্রান্সিসকে ছেড়ে যেতে চাইছিল না। প্রিন্সিপাল বলে, "ভয় নেই, আমি আছি, তাকে সামলাবো।" এই কথা শুনে বেঞ্জামিন রাজি হয়। তাই সে প্রতিযোগিতায় চলে যায়। বেঞ্জামিনের অনুপস্থিতিতে ক্লাসে সবাই ফ্রান্সিসকে অনেক জ্বালাতন করত, অনেক ডিস্টার্ব করে, প্যান্ট খুলে দেয়, মাথায় জল ঢেলে দেয়, এমনকি ক্লাসে সবার সামনে অপমান করা হয়। এরপর বেঞ্জামিন ট্রফি নিয়ে স্কুলে ফিরে আসে, যা দেখে ফ্রান্সিস সব ভুলে যায়। বেঞ্জামিনকে টর্চারের কথা কিছুই বলে না। পরের দিন তাদের জন্মদিন ছিল। আমি এবং আমার হাজব্যান্ড তাদের উইশ করি। ওই দিনই স্কুলে ল্যাব ডে ছিল। একজন যাবে ফিজিক্স ল্যাবে আর একজন যাবে কেমিস্ট্রি ল্যাবে। ওই দিন দুজন মহিলা শিক্ষক ফ্রান্সিসের এই বিষয়ে আলোচনা করছিল, তার অন্ধকারে ভয় পাওয়ার বিষয়টা নিয়ে। তাদের কথাবার্তায় একজন ছাত্র লুকে শুনে ফেলে। সেই ছাত্র কি বাকি সমস্ত ছাত্রদের ঘটনাটি বলে। বেঞ্জামিন ছিল ফিজিক্স ল্যাবে আর ফ্রান্সিস ছিল কেমিস্ট্রি ল্যাবে। ফ্রান্সিস ল্যাবে প্রবেশ করতেই একজন ছাত্র দরজা বন্ধ করে দেয়, সেই সঙ্গে তাকে টর্চার করতে লাইট অফ করে দেয়। এবার ফ্রান্সিস জোরে চিৎকার করে কান্না করতে শুরু করে। তখন বেঞ্জামিনও কান্নার আওয়াজ শুনে ছুটে যায় ফ্রান্সিসের কাছে, কিন্তু দরজার ভিতর থেকে বন্ধ থাকায় সে নিরুপায় হয়ে দরজার ধাক্কা দিতে থাকে। সে বাকি ছাত্রদের অনুরোধ করতে থাকে দরজা খুলে দেওয়ার জন্য, কিন্তু কে কার কথা শোনে। ভিতরে ফ্রান্সিস চিৎকার করে যাচ্ছে, বাকি স্টুডেন্টরা তার চিৎকার শুনে মজা নিচ্ছে। এক পর্যায়ে দেখা যায় ফ্রান্সিসের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, জোরে জোরে নিঃশ্বাস নিতে হচ্ছে তাকে। এক পর্যায়ে হঠাৎ করে সে মাটিতে বেহুঁশ হয়ে যায়। এটা দেখার পর স্টুডেন্টরা দরজা খুলে দেয়। বেঞ্জামিন দ্রুত ঘরে প্রবেশ করে এবং দেখে ফ্রান্সিস মেঝেতে পড়ে রয়েছে। এরপর তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তার চেক আপ করে বলেন সে আর বেঁচে নেই। বেঞ্জামিন কান্নায় ভেঙে পড়ে। সে সঙ্গে প্রিন্সিপাল ম্যাম এবং অনেক কষ্ট পাচ্ছিল। এক কবরস্থানে ফ্রান্সিসকে কবর দেওয়া হয়। এক মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে যায়। বেঞ্জামিন পুরো একা হয়ে যায়। কবরের পাশে বসে কান্না করতে থাকে। তখন মাদার হেলেন সেখানে আসে এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। স্কুলেও তার মন বসছে না। হঠাৎ সে ক্লাস থেকে বেরিয়ে যায়, কিন্তু বার হওয়ার আগে সে পুরো ক্লাসের ছাত্রদের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে থাকে। বেঞ্জামিনের স্কুলে মাদার হেলেন আসেন। তিনি বলেন, এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। বেঞ্জামিন কিছুই ভুলতে পারছে না, তাই তার এই জায়গা চেঞ্জ করা দরকার। তাকে আমি আমার সঙ্গে নিয়ে যেতে চাই। আমি ওর দেখাশোনা করব। প্রিন্সিপাল সম্মতি দিলে মাদার বেঞ্জামিনকে নিয়ে স্কুল থেকে চলে যায়। বর্তমান সময়ে প্রিন্সিপাল ম্যাডাম বলছিল, ওই দিন আমি বেঞ্জামিনকে শেষবার দেখেছি। এই ঘটনার কয়েক সপ্তাহ পর মাদার হেলেন বলেন, কেউ একজন তাকে অ্যাডাপ্ট করেছে। অফিসার অরবিন জিজ্ঞাসা করে, স্কুলের কি অবস্থা এখন? প্রিন্সিপাল ম্যাডাম বলেন, একদিন একটা ফায়ার অ্যাক্সিডেন্টে স্কুল পুরো পুড়ে গেছে। তারপর থেকে সবকিছু বন্ধ। এখন অফিসার রিকোয়েস্ট করে যে ওই ব্যাচের সমস্ত ছাত্রদের নাম এবং ঠিকানা দেওয়ার জন্য, যাতে বাকিদের বেঞ্জামিনের হাত থেকে রক্ষা করা যায়। প্রিন্সিপাল ম্যাম পুরনো কিছু অ্যাডমিশন ডিটেলস অফিসারকে দেন, যাতে স্টুডেন্টের নাম ঠিকানা লেখা ছিল। প্রিন্সিপালের বাসা থেকে বাইরে এসে অরবিন অ্যাডমিশন ফর্মগুলি খুঁটিয়ে দেখছিল। সে মনোহরকে বলে, সমস্ত পোস্টমর্টমের রিপোর্টগুলো আমার সামনে দেখাও। এরপর সে সমস্ত কাগজগুলো খুঁটে খুঁটে দেখছিল। মনোহর জিজ্ঞাসা করে, কি হয়েছে স্যার? অরবিন্দ বলে, ফ্রান্সিস মারা গেছিল তার জন্মদিনে। যেভাবে বেঞ্জামিন ভিকটিমদের হত্যা করছে তাদের জন্মদিনে। আমাদের তাড়াতাড়ি বাকি দুজন যমজদের খুঁজে বার করতে হবে। তারা হলো সঞ্জনা, অঞ্জনা, ধীরেন, ধীরাজ। তারপর অরবিন্দ সঞ্জনার বাড়িতে যায়। দরজাটি অঞ্জনা খুলছিল। অরবিন্দ নিজের পরিচয় দিতে অঞ্জনা খুশি হয়ে যায়। সে তাড়াতাড়ি তার বোন সঞ্জনাকে ডাকে। সঞ্জনা অরবিন্দকে দেখে আরো অনেক খুশি হয়ে যায়। লাফ দিয়ে নিচে এসে তাকে জড়িয়ে ধরে। কিন্তু অরবিন্দ বলে, আমি একটা অন্য কাজে এখানে এসেছি।
তারপর সমস্ত পরিবারের সামনে সমস্ত কথা খুলে বলে। সব শোনার পর সঞ্জনার পিতামাতা অনেক টেনশন করছিল। অরবিন্দ বলে, টেনশন নেবেন না, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। আমি এদের দুজনকে আমার নজরে রাখতে চাই। এরপর সঞ্জনা এবং অঞ্জনাকে একটা সেফ হাউসে নিয়ে যাওয়া হয়, যেটা মনোহর আগে থেকে ব্যবস্থা করে রেখেছিল। এখন সে অরবিন্দকে জানায়, আমি ৬ জন ক্লাসমেটকে জেরা করে জানতে পারি তারাও একই সমস্যায় ফেস করছিল, যেমনটি সুরেন্দ্র এবং তারা করেছিল। যেহেতু তারা নিজেরাই খুন করেছিল, তাই কেউ ভয়ে কমপ্লেন করেনি। অরবিন্দ বলে, এখন আমাদের ধীরেন এবং ধীরেজকে খুঁজে বের করতে হবে। এরপর অ্যাডমিশন ফর্মে থাকা ঠিকানায় অরবিন্দ পৌঁছায়। সেখানে ধীরেন ধীরেজ ছিল না। এক মহিলা বলে, তারা গত ১০ বছর আগে সেখান থেকে অন্য কোথাও চলে গেছে। সেখানে থাকা এক দোকানদারকে জিজ্ঞাসা করতেই সে বলে, কয়েক বছর আগে তাদের মায়ের সঙ্গে দেখা হয়েছিল কোয়েম্বাটুর সবজি মার্কেটে। সেখানে সবজি বিক্রি করত। সেখানে জিজ্ঞেস করলে তাদের সম্পর্কে জানতে পারবে। এবার অরবিন্দ সবজি মার্কেটে ২ জন লোককে জিজ্ঞাসাবাদ করছিল। তারা বলছিল, তাদের মা মারা যাওয়ার পর সবজি বিক্রি করা বন্ধ করে দেয়। শুনেছি এগমোর এলাকায় থাকে, তবে এক্স্যাক্টলি বলতে পারছি না কোন জায়গায় থাকে। পরের দিন আবারও একটা মানুষের জ্বলন্ত বডি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ কমিশনার এসেছে। তিনি অরবিন্দকে রাগান্বিত কণ্ঠে বলেন, কি হচ্ছে এগুলো? হত্যাকারী বেঞ্জামিন কিভাবে ক্লাসমেটদের খুঁজে পাচ্ছে? পুলিশ তাদের আগে টেস্ট করতে পারছে না কেন? এটা ধীরেনের বডি না ধীরেজের বডি, তাও বুঝতে পারছি না। অফিসার অরবিন্দ বলে, এটা ধীরেনের বডি। কমিশনার জিজ্ঞেস করে, এটা তুমি কিভাবে জানলে? অরবিন্দ তখন বলে, আমি যখন তারা এবং সুরেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করছিলাম, তখন তাদের কথা জানতে পারি। যারা আসলে ফ্রান্সিসের মৃত্যুর জন্য দায়ী ছিল, বেঞ্জামিন তাদেরকে না মেরে তাদের যমজ ভাই বোনদের মারছিল, যাতে তারা বেঞ্জামিনের কষ্টটা বুঝতে পারে। পুলিশ কমিশনার বলেন, আমার পুরো সার্ভিস লাইফে এমন ঘটনা আগে কখনো দেখিনি। আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। ডিজিপিকে কি জবাব দেব? অরবিন্দ বলে, স্যার, আমাকে লাস্টবারের মতো একটা সুযোগ দিন। কমিশনার বলেন, ঠিক আছে। যেতে যেতে তিনি আর একটা কথা বলেন, অফিসার রঞ্জিত হসপিটাল থেকে ছাড়া পেয়েছেন, আর তিনি এখন বাড়িতে আছেন। চাইলে তুমি তার সঙ্গেও কথা বলতে পারো। এরপর অরবিন্দ রঞ্জিত স্যারের সঙ্গে দেখা করতে যায়। অরবিন্দকে রঞ্জিত বলছিল, আমার দুর্ঘটনাটা ইচ্ছা করে হয়নি, এটা ছিল পারফেক্ট প্ল্যান আমাকে ফাঁসানোর। অফিসে থাকাকালীন আমার মোবাইলে একটা ফোন আসে। আমাকে বলা হয় একটা বডি পাওয়া গেছে একটা জায়গাতে, যেটা ছিল একটা ফেক ইনফরমেশন। আমাকে রাস্তায় একটা কালো রঙের গাড়ি ফলো করছিল, আর ওই গাড়িটি ফলো করতে গিয়ে আমার দুর্ঘটনা হয়ে যায়। আশ্চর্যজনক বিষয় কি ছিল জানো? ওই ব্যক্তি আমাকে পড়ে থাকা অবস্থায় হসপিটালে নিয়ে গেছিল। এরপর অরবিন্দ রঞ্জিতকে সিগারেট অফার করে, কিন্তু রঞ্জিত গ্রহণ করে না। অরবিন্দ একটা সিগারেট সেখানে শেষ করে, তারপর সেখান থেকে বেরিয়ে আসে। রাস্তায় হঠাৎ তার মোবাইলে একটা কল আসে। কলটি করেছিল ওই স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম। ম্যাডাম বলে, আমি জানি না ভুল করছি কি খারাপ করছি, তবে আমি চাই না আরও জীবন নষ্ট হয়ে যাক। বেঞ্জামিন প্রতি বছর ফ্রান্সিসের মৃত্যুর দিনে সমাধির ওপর ফুল রেখে যেত, আর এই বিষয়টা আমি প্রতি বছর লক্ষ্য করেছি। আর আগামীকাল ফ্রান্সিসের মৃত্যু দিবস, বেঞ্জামিন আসবে সেখানে 100%। রাতের বেলা, সময় 12টা 10। অরবিন্দ ওই কবরস্থানের কাছে এসে তার গাড়িটা একটা কালো রঙের তিরপল দিয়ে ঢেকে দেয় এবং চুপি চুপি কবরস্থানের ভিতরে প্রবেশ করে। এবার সে বেঞ্জামিনের জন্য অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর দেখা যায় সেই কালো রঙের গাড়িটা কবরস্থানের সামনে এসে থামে। হুডি পরিহিত বেঞ্জামিন ফুলের তোড়া হাতে নিয়ে ফ্রান্সিসের কবরের সামনে আসে। ফুলের তোড়া সমাধির উপর রেখে তার মাস্ক খুলে ফেলে। দেখা যায় বেঞ্জামিন আসলে পুলিশ অফিসার মনোহর। তখনই অরবিন্দ বন্দুক হাতে নিয়ে পিছন থেকে বলে, তোমার জায়গা থেকে 1 ইঞ্চি নড়লে আমি শ্যুট করে দেব, চুপচাপ বসে পড়ো। বেঞ্জামিন তখন মুখের মাস্ক লাগিয়ে অরবিন্দের উপর আক্রমণ করে বন্দুক ফেলে দেয়। তারপর তাকে আঘাত করে পালিয়ে যায়। শুরু হয় একটা টান টান চেজিং, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরও অরবিন্দ তাকে ধরতে পারে না। এরপর অরবিন্দ সে সেফ হাউসে আসে। সেখানে সাঞ্জানা এবং অঞ্জনাকে রাখা হয়েছিল। তাদের সিকিউরিটি দায়িত্বে ছিল মনোহর। অরবিন্দ মনোহরকে বলে, বেঞ্জামিন সবকিছু জেনে গেছে। এই মেয়েগুলো এখানে একদম সেফ নেই। তাদের অন্য একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। এই বলে সে ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে অরবিন্দ যা দেখে তাতে তার চোখ দাঁড়িয়ে যায়। দেখা যায় সাঞ্জনা এবং অঞ্জনাকে 2টি চেয়ারে বেঁধে রাখা হয়েছে। তখনই অরবিন্দের পিছনে মনোহর দাঁড়িয়ে, হাতে লাঠি। পিছনে ঘুরতেই লাঠি দিয়ে আঘাত করে অরবিন্দকে। অরবিন্দ মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। তারপর সে অঞ্জনাকে নিয়ে চলে যায়। কিছু সময় পর অরবিন্দের জ্ঞান ফিরে আসে। সে দেখে অঞ্জনা সেখানে নেই। তখন সে সঞ্জনাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ি চালাতে চালাতে কন্ট্রোলে ফোন করে এবং গাড়ির নাম্বার জানিয়ে বলে, এই গাড়িটা ট্রেস করো। কিছু সময়ের মধ্যেই কন্ট্রোল রুম থেকে বলা হয়,
গাড়িটা পোনামাল্লি হাই রোডের ওপর রয়েছে। এখন অরবিন্দ দ্রুত গাড়ি চালিয়ে লোকেশনে পৌঁছায়, কিন্তু সেখানে কোনো কালো রঙের গাড়ি দেখতে পায় না। তখন তার মনে পড়ে সুরেন্দ্র বলেছিল একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের চোখ খুলেছিল তার, আর ওই লোকেশনে একটা বিল্ডিং তৈরি হচ্ছিল। ব্যাস, অরবিন্দ সোজা ওই বিল্ডিংয়ে প্রবেশ করে, সঞ্জনাকে একটা জায়গায় দাঁড় করিয়ে ওপরটা চেক করতে যায়। হঠাৎ তার সামনে মনোহরকে দেখতে পায়। মনোহর দক্ষতার সঙ্গে অরবিন্দের বন্দুকটা ফেলে দেয়। তাদের মধ্যে একটা ফাইট শুরু হয়। মনোহর অরবিন্দের সঙ্গে পেরে উঠছিল না। সে পড়ে থাকা বন্দুকটি তুলতে ছুটে যায়, কিন্তু অরবিন্দ তার আগে তুলে নেয়। এবার সোজা গান পয়েন্ট করে তার দিকে। এদিকে সঞ্জনাও খুঁজে বেড়াচ্ছে তার বোনকে। অরবিন্দ উপর থেকে সঞ্জনার দিকে বন্দুক ফেলে বলে, লিফটে করে বেঞ্জামিন পালাচ্ছে, আর পালাতে সফল হলেই তোমার বোনকে মেরে দেবে। লিফটের দরজা খুলতেই গুলি চালিয়ে দেবে। কথা মতো সঞ্জনা বন্দুক হাতে নিয়ে লিফটের দিকে নিশানা লাগিয়ে অপেক্ষা করছিল। লিফটের দরজা খুলতেই চোখ বুজে সঞ্জনা গুলি চালিয়ে দেয়। দেখা যায় লিফটে তার বোন অঞ্জনা ছিল। এবার দেখা যায় ওপরে অরবিন্দ বন্দুক তোলার পর মনোহর দেখে অরবিন্দের গায়ে ফ্রান্সিস লেখা। সে কনফার্ম হয় অরবিন্দ আসল বেঞ্জামিন। এখানে স্বাভাবিক প্রশ্ন আসবে, তাহলে মনোহর বেঞ্জামিনের অ্যাক্টিং কেন করছিল? এই প্রশ্নের উত্তর আমরা সামনে পেতে চলেছি। সঞ্জনা তার বোনকে হারিয়ে কান্না করছিল। ঠিক তখনই অফিসার রঞ্জিত ক্রাইম স্পটে আসে। এখানে অরবিন্দ, অর্থাৎ বেঞ্জামিন, রঞ্জিতের সামনে স্যালেন্ডার করে। তারপর পুলিশ স্টেশনে বেঞ্জামিনকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। রঞ্জিত বলে, মানলাম তোমার ক্লাসমেটদের একটা নোংরা মজা করার কারণে তোমার ভাইয়ের মৃত্যু হয়েছে, কিন্তু তখন তারা ছোট ছিল, ইনোসেন্ট ছিল। তারা বুঝতে পারেনি এ মজার কারণে কারো মৃত্যু হতে পারে। তাই বলে এত বছর পর তুমি তাদের হত্যা করবে? বেঞ্জামিন বলে, অন্যদিক থেকে ভাবলে এটা ক্রাইম মনে হবে, কিন্তু আমার দিক দিয়ে ভাবলে বুঝতে পারবে আমার রাগের কারণ কি। মানলাম তোমার রাগ হয়েছে, কিন্তু এত বছর পর কেন? বেঞ্জামিন বলে, আমি জীবনে কোনো স্বপ্ন দেখিনি ফ্রান্সিসকে বাদ দিয়ে। এমনকি স্বপ্নতেও সে থাকতো। প্রতিটা মিনিট তাকে ছাড়া আমার জীবন একটা হেল হয়ে গেছে। হয়তো তারা সব ভুলে গেছিল, লাইফে মুভ অন করে নিয়েছিল। আমি ডিসাইড করি যে কষ্টটা আমি পাচ্ছি তাদেরকেও একদিন দেব। আমি একজন সাধারণ মানুষ হয়ে তাদের হত্যা করতে পারি না। আমি জানি পুলিশ আমাকে ধরে ফেলবে, কিন্তু যদি আমি ওই কেসের তদন্তকারী অফিসার হই তাহলে কেউ সন্দেহ করবে না। তাই আমি নিজেকে আপডেট করি এবং পুলিশের যোগ দিই, আইপিএস অফিসার হই। তারপর আমি প্রত্যেক ক্লাসমেটকে ট্রেস করি যারা ফ্রান্সিসের মৃত্যুর জন্য দায়ী ছিল। কিন্তু ধীরেন ধীরেজ এবং সঞ্জনা অঞ্জনা দাদের আমার কাছে তেমন ইনফরমেশন ছিল না। তাই এই কেসে ওই স্কুলকে অ্যাড করি। আশা করেছিলাম ওই কেস আমাকে দেয়া হবে। এরপর আমি প্রথম খুনটা করি, কিন্তু আমি ভাবতে পারিনি এই কেসটা কমিশনার তোমাকে দেবে। আমি জানি প্রথম ৬ জন ভিকটিমের বডি থেকে তুমি কোনো তথ্য পাওনি, কিন্তু তুমি যদি সুধাকরের পায়ের মেটাল প্লেট পেয়ে যেতে তাহলে কেসটা বন্ধ হয়ে যেত। তাই ইচ্ছা করে তোমার অ্যাক্সিডেন্টটা করাই, কারণ তোমার অ্যাক্সিডেন্টের আগে আমি তাকে খুন করেছিলাম। স্কুল থেকে স্টুডেন্ট ডিটেলস থেকে ধীরেনকে খুঁজে পাই এবং হত্যা করি। বাকি ছিল অঞ্জনা। তখন মনোহরকে বেঞ্জামিন সেজে ফোন করি। তাকে বলি, তুমি যদি আমার অর্ডার ফলো না করো তাহলে আমি তোমার ছেলেকে মেরে দেব। আর এটা কোনো বড় ব্যাপার না। এরপর মনোহরকে বেঞ্জামিন সাজিয়ে কেসটা ডাইভার্ট করার চেষ্টা করি, কিন্তু বুঝতে পারছি না ভুলটা কোথায় হয়েছে। সবকিছু শোনার পর রঞ্জিত বলে, একদম পারফেক্ট মাস্টার প্ল্যান। কিন্তু তারপরও ধরা পড়লে কেন জানো? শুধু এই লাইটারের জন্য। যখন তুমি আমার বাসায় এসে সিগারেট ধরেছিলে তখন দেখি তোমার লাইটারটা। তুমি যখন আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলে তখন আমি এই লাইটার দেখেছিলাম। তারপর আমি তোমার বায়োডাটা খতিয়ে দেখি। তোমার হোম টাউন বেঙ্গালুরু। সেখানে থাকা আমার পরিচিতকে তোমার সম্পর্কে খোঁজ খবর নিতে বলি। তখনই জানতে পারি তোমার বাবা মা তোমার আসল নয়। তোমাকে তারা চেন্নাই থেকে দত্তক নিয়েছিল। এই থেকেই তোমার ওপর সন্দেহ হয়। এরপর আমি তোমার বাসায় যাই। সেখানে দেখি ব্যবহার করা প্রতিটা জিনিস দুটি করে। সেখানে থাকা ছোটবেলার ছবি দেখে কনফার্ম হই তুমি বেঞ্জামিন। আমি পুরো শক হয়েছিলাম। তোমার ফোন লোকেশন ট্রেস করেই এই বিল্ডিংয়ে প্রবেশ করি। তুমি যতই চালাক হও না কেন, সত্য গোপন থাকে না। এরপর কোর্ট তাকে সিরিয়াল কিলিংয়ের জন্য ফাঁসি রায় দেয়। সমস্ত টুইনদের নিয়ে প্রেস কনফারেন্স করে মিডিয়াকে সত্যি জানানো হয়, কিন্তু সেখানে ধীরাজ ছিল না। মিটিং শেষ করে অফিসার রঞ্জিত মনোহরকে জিজ্ঞাসা করে, ধীরেজের কোনো খবর পাওয়া গেছে? মনোহর বলে, না স্যার। তখনই দেখা যায় এক ব্যক্তি তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উঠছে, রঞ্জিতকে ধাক্কা মারে। রঞ্জিত তার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। জিজ্ঞাসা করে, এই তোমাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল না? তোমার তো জেলে থাকার কথা। ওই ব্যক্তি বলে, স্যার ওটা আমি না, আমার ভাই ধীরেন। আমি ধীরাজ। এই কথা শুনে রঞ্জিত এবং মনোহর অবাক হয়ে যায়। ধীরেন বলে, আজ সকালেই আমি বেঞ্জামিনের ব্যাপারে জানতে পেরেছি।
প্লিজ আমার ভাইকে রক্ষা করুন। ফ্রান্সিস মারা গেছিল তার জন্মদিনে। বাকি ভিকটিমরাও মারা গেছে তাদের জন্মদিনে। আর আজ আমাদের জন্মদিন। কথা শুনে চক্ষু চড়ক গাছ হয় দুজন অফিসারের। তারা বুঝতে পারে যে জেলে ধীরেন রয়েছে, সেই জেলেই বেঞ্জামিনকে রাখা হয়েছে। তড়িঘড়ি করে তারা ছুটতে থাকে। কিছু সময় পর তারা জেলে পৌঁছায়। দেখা যায় কয়েদিদের ভিড়। সামনে একজন কয়েদি এবং একজন পুলিশ অফিসার পড়ে আছে। আর বেঞ্জামিন ধীরেনকে পানিতে খুঁষে ধরে মেরে ফেলে। তখনই মনোহরের মনে পড়ে প্রিন্সিপাল ম্যাডামের কথা। সে বলেছিল, বেঞ্জামিনের কাছে সব সময় প্ল্যান এ, প্ল্যান বি, এমনকি প্ল্যান সিও থাকে একই সময়ে। আর সে সব সময় ৩টে প্ল্যান নিয়ে চলে। বুঝতে তখনই পারা যায় যখন গেমটা শেষ হয়। বেঞ্জামিন ধীরে ধীরে রঞ্জিতের সামনে এসে বলে, আমি যখন সবজি মার্কেটে ইনকোয়ারি করছিলাম তখন জানতে পারি ধীরেনকে আমি নিজেই একটা কেসে জেলে পাঠিয়েছি। আমার লাস্ট টার্গেট জেলে ছিল, আর তার জন্মদিন এগিয়ে আসছে। আমাকে টার্গেট পূরণ করতে হলে জেলে যেতে হবে। তখন আমি একটা আনক্লেম বডি জ্বালিয়ে পুলিশকে বিশ্বাস দিই যে ধীরেন মারা গেছে। তারপর তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি জানতাম একমাত্র তুমি আমাকে জেলে পাঠাতে পারবে। তাই ইচ্ছা করে তোমার কাছে লাইটারটা রেখেছিলাম। আমি জানতাম তুমি হসপিটালে যাওয়ার পথে লাইটারটা দেখে নিয়েছিলে। বেঞ্জামিন মনোহরকে উদ্দেশ্য করে বলে, আমি চাই না আমি যে কষ্টটা পেয়েছি সেটা তোমার ছেলে পাক। আমি ঠিক করেছি আমার হার্ট মরার পর তুমি নেবে। এই কথা বলার পর বেঞ্জামিনের হাতে সেই ইল্লিগাল মেডিসিন দেখা যায়, যার ৪-৫ দানা খেলেই ১০ মিনিটের মধ্যে ব্রেন ডেড হয়ে যায়। সে ওই মেডিসিনগুলো খেয়ে নিয়ে বিদায় নেয়। একদম শেষে দেখানো হয় মনোহর সফলভাবে হার্ট ট্রান্সপ্লান্ট করেছে এবং ফ্রান্সিস এবং বেঞ্জামিনের সমাধিতে তাদের জন্মদিনে ফুল দিতে এসেছে। আর এইভাবেই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে মোটিভেট করার জন্য একটা অবশ্যই লাইক দিও। দেখা হচ্ছে আবার পরের মুভির গল্পে। আল্লাহ হাফেজ।